জোহার সবাইকে। তো আজকে আমি একটা লাইভ নিয়ে আসবো, তার জন্যে অনেক আগেই গতকালকেই মোটামুটি আমার ফেসবুক পেজে বিষয়টা তুলে ধরার চেষ্টা করেছি যে সম্মানীয় অভিষেক ব্যানার্জি বাবু তিনি পুরুলিয়ায় গিয়ে বা বিভিন্ন জঙ্গলমহলের বিভিন্ন মঞ্চ থেকে আদিবাসী কুর্মী সমাজের নেতৃত্ব অজিত প্রসাদ মাহাতো এবং তার পুত্র বিশ্বজিৎ মাহাতো নির্বাচনে অংশগ্রহণ করাকে কেন্দ্র করে বিভিন্ন রকম মন্তব্য বা বক্তব্য তিনি পেশ করেছেন। তো আমার কেমন যেন মনে হলো যে জঙ্গলমহলে তৃণমূলের শত্রু বিজেপি নয়, এখানে তৃণমূলের শত্রু হচ্ছে আদিবাসী কুর্মী সমাজ বা কুর্মী জনগণ। তাই অজিত প্রসাদ মাহাতো মহাশয়কে আক্রমণ করতে হচ্ছে। জঙ্গলমহলের কুর্মী মানুষজন তথা বিভিন্ন সময় আদিবাসী কুর্মী সমাজের কর্মকর্তা পরবর্তীকালে তারা অন্য সামাজিক সংগঠন করে বা অন্য রাজনৈতিক দলে অংশগ্রহণ করার পরেও সেই সমস্ত লোকদেরকে তৃণমূলে জয়েন করাতে হচ্ছে। তার মূল কারণ কি? একটা আতঙ্ক, একটা ভয়। তো তিনি রাজনীতিতে নাবালকই বলবো যখন ছিলেন 1994 সাল, কেন নাবালক বলছি, তখন তিনি হয়তো হামাগুড়ি দিতেন। কারণ মমতা ব্যানার্জির বক্তব্য আমি শুনেছিলাম যে আমাকে যখন 93 সালে আঘাত করে তখন অভিষেক ব্যানার্জির 2 বছর বয়স, ঝান্ডা নিয়ে দিদির শাস্তির বিচার চাই, এরকম নাকি 2 বছর বয়স থেকে উনি রাজনীতি করেন। অর্থাৎ 93 সালে তার বয়স যদি 2 বছর হয়, 94 সালে 3 বছর, স্বাভাবিক ঘটনা। তো উনার জেনে থাকা দরকার 1994 সালে মমতা ব্যানার্জি এমপি থাকাকালীন তখনও কিন্তু ভারত সরকারের ট্রাইবেল মিনিস্ট্রি তৈরি হয়নি। 2000 সালে ট্রাইবেল মিনিস্ট্রি হয়েছে, যার প্রথম মন্ত্রী উড়িষ্যার থেকে হয়েছিলেন মাননীয় জুয়েল ওরাং মহাশয়। এগুলা জেনে থাকা দরকার আছে। তো 1994 সালে মমতা ব্যানার্জি লিখেছিলেন যে কুর্মী জনজাতিকে আদিবাসী তালিকার অন্তর্ভুক্ত করতে হবে। কখন বললেন? 94 সালে। তখনও কিন্তু তৃণমূল দলটা প্রতিষ্ঠাই পায়নি, 98 সালে প্রতিষ্ঠা পাইছে। তো অভিষেক বাবু আবার জনজোয়ারে এসে কি বললেন যে কুর্মীরা কোনো দিন তৃণমূলকে ভোট দেয় নাই, কুর্মী ভোটের উনার দরকার নাই, তৃণমূলের দরকার নাই। এইরকম ভাষায় উনি আক্রমণ করলেন। কোথায়? বাঁকুড়ার খাতলা পাশে জামদা গ্রামে। তারপরেও তাকে কুর্মীর শরণাপন্ন হইতে হচ্ছে। আমরা ভাবিছিলাম বাচ্চা বলে ফেলেছে, রাজনৈতিক অভিজ্ঞতা কম, সোনার চামচ মুখে নিয়ে জন্মেছে, পিসিতত সম্পত্তির উপর দখলদারি করে রাজনীতির মসনদে উঠেছে। ভালো কথা, আমাদের তাতে কোনো কিছু যায় আসে না। আমরা কি চাইছিলাম যে কুর্মীকে এসটি করার সমস্ত বিষয় মমতা ব্যানার্জি যাতে ঠিকঠাক করে পাঠায়, সেই জন্য আমরা সমস্ত কিছু সহ্য করে আসিছিলাম। মাননীয় অভিষেক ব্যানার্জি মহাশয়কে বলছি, আপনার জানার কথা নয়, আপনি জানবেনও নাই। বাঁকুড়া জেলা মূলত খাতলা সাব ডিভিশনে আমাদের মাহাতোদের বসবাস। সেই খাতলা সাব ডিভিশনে তিনটা ব্লকে মাহাতোরা বিরাট সংখ্যায় আছে। রায়পুর, রানীবাঁধ
এবং খাতড়া। 1998 সাল থেকে রায়পুর ব্লকের তৃণমূলের সভাপতি মাননীয় শিক্ষক জগবন্ধু মাহাতো মহাশয়, খাতড়ার সভাপতি 98 সাল থেকে ছিলেন। এই 2-1 বছর উনি হয়তো মানে বাদ আছেন। শ্রদ্ধেয় শিক্ষক আনন্দ মাহাতো মহাশয় রানীবাঁধ ব্লকে 98 সাল থেকে যুব সভাপতি হিসাবে আছেন মাননীয় চিত্তরঞ্জন মাহাতো মহাশয়। এটা আমি বাঁকুড়ার এইটুকু অংশের কথা আপনাকে স্মরণ করাই দিচ্ছি। এই মাহাতোদের সভাপতিত্বেই এই এলাকায় তৃণমূল দলটা প্রতিষ্ঠা লাভ করেছিল। আপনার পিসি জীবনে জঙ্গলমহলে ঢুকতে পারতেন নাই। আপনি ওই 2093 সালের গল্প মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 2093 সালের গল্প বলে ফেলছেন ভুল করে। আমরা জানি ওটা মানে কি বলবো মিস্টেক। 1993 সালে উনি ঢুকছেন জঙ্গলমহলে। উনি যখন এই জঙ্গলমহলে ঢুকেছেন, তার যে বাইকের আরোহী চালক, সেই বাইকের চালকটাও কিন্তু মাহাতো, অর্থাৎ ছত্রধর মাহাতো মহাশয়ের হাত ধরেই কিন্তু জঙ্গলমহলে মমতা ব্যানার্জি ঢুকতে সক্ষম হয়েছেন রাজনৈতিক কর্মসূচি নিতে। আপনার জেনে থাকা দরকার, আপনি যে আজ কদর্য কুৎসিত ভাষায় আমাদেরকে আক্রমণ করছেন, আপনার পিসি এমপি সংখ্যা 2 জনে নেমে গেছিলেন। তারপরে প্রথম বিজেপির হাত ধরে নির্বাচনে অংশগ্রহণ করতে বাধ্য হয়েছিলেন। প্রথম নির্বাচন বিধানসভায় তৃণমূল জন্মের পরে সেই নির্বাচনেও মমতা ব্যানার্জি বিজেপির সাথে জোট করে নির্বাচনে লড়তে বাধ্য হয়েছিলেন এই বামফ্রন্ট সরকারকে হারানোর জন্য। দ্বিতীয় নির্বাচনে তিনি এককভাবে লড়েছিলেন। বিরোধী দলনেতা বা নেত্রীর মর্যাদা হারাই ফেলেছিলেন। পরবর্তীকালে কংগ্রেসের হাত ধরতে বাধ্য হয়েছিলেন। কংগ্রেসের সাথে জোট করে 11 সালে তিনি পরাজিত করেন তৎকালীন বুদ্ধদেব সরকারকে। বুদ্ধদেব ভট্টাচার্যের সরকারকে পরাজিত করতে পারিছিলেন। তো এই হচ্ছে আপনার দলের রাজনৈতিক ইতিহাস। আপনি 14 সালে দুম করে সিঁড়ি পাই গেলেন, এমপি হয়ে গেলেন, সবাইকে ল্যাং মেরে রাজনীতিতে অনুপ্রবেশ করলেন, সর্বময় কর্তা হলেন। ভুলে যাবেন নাই, এই কুড়মির কাঁধে চাপেই আপনার পিসি এই জঙ্গল মহলে প্রবেশ করেছিলেন। সুতরাং এইটা আপনার খেয়াল রাখা উচিত ছিল এবং বলা উচিত ছিল। এই কুড়মি জনজাতি তৃণমূলকে যেভাবে সহযোগিতা করে রাজ্যের মসনদে নিয়ে আসিছিল, তার কৃতজ্ঞতা থাকা তো দূরের কথা, তার পরিবর্তে আপনি আক্রমণ করছেন কাকে? আদিবাসী কুড়মি সমাজকে। অজিত প্রসাদ মাহাতো আদিবাসী কুড়মি সমাজের একজন সদস্য বা মেম্বার মাত্র। তার আগে 80-র দশক থেকে এই আদিবাসী কুড়মি সমাজ সংগঠনটা চলে। লক্ষ্মীকান্ত মুত্রুয়ার, অশোক মুত্রুয়ার, এইরকম মানুষজন এই আদিবাসী কুড়মি সমাজটা চালান। অজিত প্রসাদ মাহাতোর হাত ধরে 2015 সালের পর থেকে এই আন্দোলনটা চলছে। আপনি অপমান করলেন সেই সব মনীষীদের। কুম্ভপ্রসাদ মহারাজ, যিনি সারা জীবন এই যে পাত কুড়মি জনজাতির যে ডকুমেন্টস, সেই ডকুমেন্টস মানে কি বলবো, কুড়মি জনগণরা প্রথম পান তার নেতৃত্বেই। তারপর থেকে এই এসটি আন্দোলনটা শুরু হয়। একদিনে এই আন্দোলনটা হয় নাই, দীর্ঘদিন। সেই দীর্ঘ আন্দোলনকে আপনি সম্মান জানাইতে পারলেন নাই। কেন?
অজিত প্রসাদ মাহাতোর পুত্র বিশ্বজিৎ মাহাতো কেনে ভোটে দাঁড়াইল, রাজেশ মাহাতো কেনে বিজেপির হয়ে ভোটে দাঁড়াইল। কিন্তু দাদা, আপনার সাথে 2018 সালে প্রথম আমি মিটিংয়ে বসি, আমি সহ আমাদের নেতৃত্ব, আপনি কি বললেন? চলে যান দিল্লি, দিল্লি গিয়ে আন্দোলন করুন, আমি কমেন্ট জাস্টিফিকেশন সরকারকে পাঠা করাচ্ছি। আমরা দিল্লি গেলাম, ট্রেন ভাড়া করে 78 লক্ষ টাকা ট্রেন ভাড়া, নিজেদের খরচ প্রায় 2 কোটির কাছাকাছি, 2 কোটি টাকা খরচা করে গরু ছাগল বিকে প্রত্যেকটা যাত্রী 1000 টাকা করে চাঁদা, গ্রামে চাঁদা করে আমরা কোন রকমে পৌঁছেছি নিজেদের টাকায়। আপনারা কি করলেন? প্রথম মন্ত্রী 2011 সালে সরকার গঠনের পরে ট্রাইবেল মন্ত্রী আপনারা যে পশ্চিমবঙ্গের যে তথাকথিত প্রথা, প্রচলিত রীতিনীতি, এই প্রচলিত রীতিনীতিকে অগ্রাহ্য করে একজন নন ট্রাইবকে প্রথম ট্রাইবেল মন্ত্রী করলেন। তার নাম হচ্ছে চূড়ামণি মাহাতো। সেই চূড়ামণি মাহাতোর আন্ডারে সিআরআই রিপোর্ট থেকে শুরু হইল, সিআরআই গঠন, এবং সেই সিআরআই তার রিপোর্ট দেখে আপনি মুগ্ধ হইলেন যে কুর্মীর সঠিক ডকুমেন্টস আছে, তাই আপনি নো অবজেকশন দিলেন। আপনি পাঠাইলেন দিল্লিকে যে কুর্মী জাতিকে এসটি করা হোক। তার জন্য কুর্মী জনজাতি কৃতজ্ঞতার খাতিরে আপনাকে ছলে বলে কৌশলে জিতায় রাখিছিল। ছলে বলে কৌশলে আপনাকে জিতানোর কারিগর এই আদিবাসী কুর্মী সমাজ। আপনাকে কলকাতায় যাইয়ে, নবান্নে যাইয়ে বলেছিলাম যে দিদি, আপনার এই হারানো 4টা সিট আমি ফিরাই দেব, আপনি কুর্মী জনজাতিকে এসটি করে দেন। আমাদের কথা আমরা রাখিছি, আপনি আপনার কথা রাখতে পারেন নাই। আজ দীর্ঘদিন 17 সাল থেকে সিআরআই রিপোর্টের উপর কমেন্ট জাস্টিফিকেশন চাইয়ে পাঠাচ্ছে, আপনি করেন নাই, কপি পেস্ট মারছেন। আপনার কাছে সমস্ত ডকুমেন্টস আছে। দুবার রেল টেকার পরে আপনার সাথে আলোচনায় বসি আপনি পাঠাবো বললেন, প্রতিশ্রুতি দিলেন, আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করলেন। আর ভাইপো বলছে এক বুক আশা নিয়ে, ভরসা নিয়ে কুর্মীরা আন্দোলন করছিল, আজ আশাহত হয়েছে। কি করে আশাহতটা করলেন কে? আপনি এর জন্য দায়ী, আপনার দল এই জন্য দায়ী, আপনার সরকার এই জন্য দায়ী। অজিত মাহাতো দায়ী লয়, আদিবাসী কুর্মী সমাজ দায়ী লয়। তার যথা সামর্থ্য, যোগ্যতা, ক্ষমতা অনুসারে বারবার লড়াই করেছে। আপনি পুলিশ নিয়ে অত্যাচার চালালেন, জিওদারু গ্রামে অত্যাচার চালালেন। কি দোষ ছিল ওই গ্রামের বৃদ্ধা দাঁতন চিবাইতে? বাঁধ, খাল, পুকুর, আপনারা তো নির্মল ভারতের পায়খানার রুমের টাকা পর্যন্ত খাইয়ে নিলেন। সেই মানুষরা ঝোপে ঝাড়ে ভোরবেলায় পায়খানা করতে যায়, তাদেরকেও আটকালেন আপনার পুলিশ। 3 দিন ধরে মহড়া চালাইল, অকথ্য নির্যাতন চালাইল, ঘরে ঢুকে লোককে তুলে আনছে, কেউ জামা কাপড় পরছে, সেখানে আপনার পুলিশ ঢুকে যাচ্ছে। কার নির্দেশে এই ঘটনাগুলো ঘটেছে? এত অত্যাচারের পর মানুষকে আপনি কি করে বলবেন যে ভোটটা তৃণমূলকে দেন? একাধারে নবজোয়ারে আপনি আসি করে বললেন, ভাই আমি তো রাস্তায় থাকছি কিছুদিন। সেই বীরেন্দ্রনাথ মাহাতো, সেই কৃষ্ণপদ মাহাতোকে আপনি কথা দিলেন, ভাই আমার এই ফোন নাম্বারটা লিখে রাখো, ফোন করে যোগাযোগ করবে, আমি যাচ্ছি নবজোয়ার শেষ করে সরকারের সাথে কথা বলে আপনাদের কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দিব। কোথায় গেল আপনার কথা? আশাহত করলেন কে? আশা দেখাইছেন কে? 18 সালে আপনার সরকার কুড়মালি ভাষাকে দ্বিতীয় রাজভাষার মর্যাদা দিল, তার জন্য আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। নেপাল বাবু যখন প্রথম, নেপাল মাহাতো শ্রদ্ধেয়, তিনি যখন প্রথম আবেদন জানালেন, তখন পার্থ চ্যাটার্জি বললেন ঘরে ঘরের ভাষাকে 8ম তফসিল এই রাজভাষার মর্যাদা দিতে হবে। ফাঁদে পড়িয়া বোঙ্গা কাঁদের এই আপনি বাধ্য হলেন
কুড়মিয়ালি ভাষাকে দ্বিতীয় রাজভাষা স্বীকৃতি দিতে। আপনি বললেন কুড়মিয়ালি ভাষার জন্য 100টা স্কুল, প্রাইমারি স্কুল খুলিব। কোথায় গেল আপনার প্রতিশ্রুতি? প্রতিশ্রুতি মানে ঢপ আপনি বলেছেন, তাহলে সবচেয়ে বড় ঢপবাজ হচ্ছেন আপনি। কোথা দিয়ে কোথা রাখতে পারেন নাই। আপনি কুর্মীকে সত্যি ভালোবাসতেন, তার জন্য প্রত্যেকটা জেলায় ডেভেলপমেন্ট বোর্ড করার চেষ্টা করেছেন। 1,76,76,00,000 টাকা খরচ করে খাতলায় আপনি করেছেন। আমরা দেখতে পাচ্ছি খাতলা শহরের সেই বিল্ডিং, ঢুকতে ঢুকতেই সেই বিল্ডিং, কিন্তু আজ পর্যন্ত তার সংরক্ষণের কোনো ব্যবস্থা, তার চাবি দিয়ে আছে, উই লেগে যাচ্ছে, দরজা ভাঙছে, জানালা ভাঙছে, ইলেকট্রিক লাইন চুরি হয়ে যাচ্ছে। কি হবে এগুলো? ডেভেলপমেন্ট বোর্ডটা আমরা খাই না মাথায় দিই, বুঝতেই লাগলাম। কারণ আপনার ওই ডেভেলপমেন্ট বোর্ডের মেম্বাররাকে আপনার যারা তৃণমূলের নেতা তাদেরকে রাখেছেন, কোনো কুর্মী আন্দোলনকারীকে রাখেন না। আমরা বলেছি তাও ঠিক আছে, আপনার নেতারাই থাক, কিন্তু আপনার নেতাদের যে পরিকল্পনা, আপনার নেতারা এই সমাজ সম্পর্কে, এই সাধারণ মানুষ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। তারা তো অ্যাপয়েন্টমেন্ট পায়। আপনার তৃণমূল দলের যারা সভাপতি হন তাদেরকে ওইখান থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটার আসে কোনো সম্মেলন করে। মানুষের মানুষ কাকে চায় তার উপরে আপনারা পাঠান নাই, কোনো দিন সভাপতি করেন নাই। সব খাম মানে ভর্তি কি বলে মুখ বন্ধ করা খামে চলে আইলো যে কাল থেকে আপনি চাকরি পাচ্ছেন তৃণমূল দলের সভাপতি হিসাবে। আপনার দল এইভাবে চলে। এতদিন পর্যন্ত আপনি দলটা চালাইলেন কোনো নেতা নেত্রীর উপরে ভরসা করে না করে, আপনার প্রশাসনের উপরে ভরসা। কোনো নেতা, আপনার কোনো নেতা মুখ পুচকে আজ বলতে পারছে না, লজ্জায় বলতে পারছে না যে আজকে সেই প্রশাসন দ্বারা দলটাকে চালান। সেই প্রশাসন আপনার ট্রান্সফার হয়ে যেতে আপনার হাতে ঘা লাগছে। এসআইআর নিয়ে আপনি লড়াই করছেন, কিন্তু এই এসআইআরটা আপনি প্রথম বলেছিলেন। আপনি লোকসভায় কাগজ ছুঁড়ে মারিছিলেন, স্পিকারকে কাগজ ছুঁড়ে মারার চেষ্টা করেছিলেন যে পশ্চিমবঙ্গে যে হারে অনুপ্রবেশ করছে, এই অনুপ্রবেশ রুখতে হবে, নাইলে আমাদের এখানে জনবিনাশের পরিবর্তন হয়ে যাবে। আপনি প্রথম, আপনাকে দেখে সমস্ত মানুষ অনুপ্রাণিত হয়েছিল। আমাদের জঙ্গলমহলে যদি সেই অনুপ্রবেশ ঘটে যায়, তাইলে এই জঙ্গলমহলের বন ধ্বংস হয়ে যাবে। একে তো বোম্বে রোড থেকে সমস্ত রোডের জমি জায়গা আজ বিক্রি হয়ে যাচ্ছে, সমস্ত কলকাতার মানুষরা কিনে নিচ্ছে। আমাদের বাঁচবার কোনো রাস্তা নাই। আমরা এই ফাঁকা ফাঁকা মানুষ থাকে, আমরা বিশুদ্ধ অক্সিজেন নিয়ে বাঁচছিলাম। সেই মানুষগুলোকে আজকে শুধু ভাতে মারছেন নাই, মারছেন কিভাবে? এই অনুপ্রবেশ আপনি করাচ্ছেন, কারণ আপনার এগুলো ভোট ব্যাংক। আপনি প্রথম বলেছিলেন যে সচিত্র ভোটার পত্র থাকতে হবে, আজ কোথায় গেল সেগুলো? আজ আপনার ওরা ভোট ব্যাংক হয়ে গেছে, তাদেরকে বাঁচাইতে হবে। আমরা কোনো মতেই জঙ্গল মহলে অবৈধ অনুপ্রবেশ, লাভ জেহাদ যেগুলো ঘটে যাচ্ছে, এই এলাকার বন জঙ্গল জমি ধ্বংস হয়ে যাচ্ছে, তার হাত থেকে বাঁচাইতে আমাদের এই লড়াইটা চলছে। আমরা দেখেছি ঝাড়গ্রামে জঙ্গলগুলো, সরকারি জঙ্গলগুলো কিভাবে বিক্রি হয়ে যাচ্ছে বিভিন্ন দালাল চক্রের কাছে। আজ 15 টাকার বালি তাও সঠিকভাবে পাচ্ছে নাই, 6,000 7,000। আজ আমার গ্রামে এক গাড়ি বালি আসতে 6,500 টাকা খুঁজছে এক ট্রাক্টর, 100 CFT বালি। কেন এই বালির দামটা বৃদ্ধি পাইল? তার জন্য দায়ীকে আপনি প্রথমে এই বালির ঘাটটা টেন্ডার হইতো, ডাক হইতো আমাদের ব্লক অফিস থেকে, পরে গেল জেলা অফিস থেকে। আপনি দেখছেন, ভাইপো দেখছেন, আপনার টাকা সেখান থেকে পাচ্ছেন নাই, সঠিক পৌঁছাচ্ছে নাই। এই যারা ডিএমএসপি আছে, তাই আপনি নিয়ে চলে গেলেন কলকাতায় টেন্ডার হচ্ছে। আগে আপনার দপ্তরকে টাকা জমা দিয়ে টেন্ডার ডাকছে 200 কোটি, 400 কোটি, 500 কোটি। আমার এই সামনে ভোগড়ার পাথর খাদান 6 কোটি 7 কোটি ডাক হয়ে যাচ্ছে। টাকাটা যাচ্ছে কোথায়? নির্বাচনের জন্য, নির্বাচনের তহবিল তৈরি করছেন।
খেপাবেন নাই দাদা, খেপাবেন নাই। আমরা এত অত্যাচার, এত সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করে আসিছিলাম। একটাই কারণে সহ্য করেছিলাম, সেটা হচ্ছে এই যে আমাদের কমেন্ট অ্যান্ড জাস্টিফিকেশনটা যদি পাঠাই দেন, আমরা আপনাদের পক্ষে থাকিব। এটা আমরা এত অত্যাচার মুখ বুঝে সহ্য করার পরেও চাইছিলাম। আমি চাইছিলাম 3 মাস ধরে আপনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। 3 মাস ধরে বিভিন্ন জায়গায় গেছি, বিভিন্ন নেতাকে অনুরোধ করেছি যে মাননীয় অভিষেক ব্যানার্জির সাথে আমি 18 সালে বসেছিলাম, শেষ বসার পর আমরা ডিসিশন নিব, কিন্তু পারি নাই দাদা। আপনি এত বড় মাপের নেতা, আপনি বলছেন আপনার দপ্তর কাজ করে, আপনি তো জীবনে কারো ফোন তো তুলেন নাই। আপনার ওইখানে যে অভিষেক পেন্টসের পিছনে আপনার যে অফিস ছিল, সেই অফিসটা তখন সদ্য তৈরি হচ্ছিল। সেখানে প্রথম গেছি, আপনার সাথে আলোচনা করেছি সেদিন। তারপরে জলে ডুবে মরার কারণে শ্রীদেবী বোধহয় জলে ডুবে মরলেন। তারপরে সেদিন আমাদের যে ভাষাটা হওয়ার কথা ছিল বিধানসভায়, সেদিন বিধানসভা বন্ধ হয়ে গেল। আমরা ছিলাম, আপনার সাথে পরামর্শ করে সমস্ত কিছু করেছি এতদিন ধরে, কিন্তু তার বিনিময়ে আপনি যেটা দিলেন দাদা, হাতে ঘা দিয়ে দিলেন, হাতে ঘা। অনেক আশা ভরসা নিয়ে আমরা এই কুর্মীরা লড়াই আন্দোলন করে চলেছিলাম। এখন কি বলছেন? দিল্লি গেল, অমিত শাহের সঙ্গে দেখা করলো, নিজের বেটার টিকিট নিয়ে আইলো না। না, অজিত মাহাতো কোনো টিকিট লেই নাই। বিশ্বজিৎ মাহাতোকে অজিত মাহাতো কোনো ভোটে দাঁড় করে নাই। তিনি সম্পূর্ণ বিরোধিতা করেছেন। তিনি বলেছেন যে বিজেপিকে আমরা সার্বিকভাবে সমর্থন জানাবো, কিন্তু আমরা নির্বাচনে অংশগ্রহণ করিব নাই। কিন্তু ওদের দল সিদ্ধান্ত নিয়েছে, তার আগে রাজেশ দা রিজাইন নিয়েছে সামাজিক সংগঠন থেকে, দলীয়। তো এই দল করাটা অজিত মাহাতোর বেটার কি উচিত নয়? এটাই মনে করেন নাকি? আপনি পিসির দৌলতের দল করবেন, ঠিক আছে। প্রিয়াঙ্কা গান্ধী, রাহুল গান্ধী, রাজীব গান্ধীর বেটা বেটি বলে দল করবে, ঠিক আছে। লালু প্রসাদের বেটা কি তেজস্বী যাদব দল করলে ঠিক আছে, মুলায়মের বেটার দল করলে ঠিক আছে, রাজনীতি করলে ঠিক আছে। এই জঙ্গল মহলের লোকের রাজনীতি করা চলিবে নাই, ভোটে দাঁড়ানো চলিবে নাই। কারণ আপনারা যাদেরকে এখানে এমএলএ টিকিট দেন, তারা কালা, বোবা, কানা, উন্নয়ন দেখতে পায় নাই। 2093 বললেও প্রতিবাদ করিবার ভাষা নাই। অলচিকি লিপিন ও ভাষা, সেটা প্রতিবাদ করিবার এই 18 জন এমএলএর ক্ষমতা নাই। 16 লক্ষর জায়গায় 1 কোটি এসটি সার্টিফিকেট হয়ে যাবে, কিন্তু এমএলএরা চুপ থাকিবে। এইরকম লোককেই তো আপনারা টিকিট দিবেন, এইরকম লোকের কোথায় তো আপনারা দল চালাবেন। কারণ বাগাল কখনো প্রশ্ন করতে পারিবে নাই। আপনার এরা সবাই বাগাল, আপনি হচ্ছেন মালিক। সেই মালিকের কথা যারা শুনিবে, তাদেরকে আপনি নির্বাচিত করার চেষ্টা করিবেন। আর সেটা চলিবে নাই। সমাজ জাগছে, মানুষ জাগছে। আজ এসটি সমাজের মানুষরা প্রশ্ন করছে, কি করে এত এসটি সার্টিফিকেট হইল, এত এমএলএ থাকে, তাইলে আমাদের লাভ কি হইল? ওরা চাইছে সামাজিকভাবে আরো প্রতিদ্বন্দ্বিতা করতে। দেখছি আজ বিভিন্ন সোশ্যাল মাধ্যমে তাদের সমাজের, আমাদের এই আগেকার দিনে কি ছিল, সমাজ আগে নির্বাচিত করে নিবে, কাকে এমএলএ করিব, কাকে এমপি করিব, তাকে রাজনৈতিক দলের টিকিট দেওয়া হবে। এখন কি করছেন? আপনি নির্বাচিত করছেন কাকে টিকিট দিব, কাকে দিব নাই। সমাজের কোনো রুল নাই। মানুষের উন্নয়ন হবে কি করে? মানুষের উন্নয়ন হবে কি করে? একটা বিশেষ সম্প্রদায়কে, একটা বিশেষ সমাজকে আপনি গুরুত্ব দিচ্ছেন, বাকি সম্প্রদায়, বাকি সমাজের মানুষ যাবে কোথায়? কেন ক্রিমিনাল লাগু হচ্ছে নাই সমাজের সার্বিক উন্নয়নের জন্য? কেন শ্রেণী বিন্যাস করা হচ্ছে না এই সমাজের সার্বিক উন্নয়নের জন্য? আমরা কুর্মীরা আপনাকে কি বলেছিলাম? আমরা এসটি হব, কিন্তু আমরা কোনো এসটির হক অধিকার ছিনাই লিব নাই।
আমার যদি 1% কুর্মী থাকে, 1% কুর্মীর জন্য আপনি রিজার্ভেশনের ব্যবস্থা করুন, আলাদাভাবে করুন। এসটি যেদিন হবে সেদিন আমরা দেখব। এসটি এবিসিডি করুন। 7 বিচারপতির বেঞ্চের 5 বিচারপতি যে ক্রিমিলিয়ার এবং শ্রেণী বিভাজনের কথা বলেছেন, সেই শ্রেণী বিভাজনে আপনি আসুন, কুর্মীকে ডবল প্লাস করুন, আমাদের আপত্তি নাই। কিন্তু আমার পরিচিতি ফিরাই দিতে হবে, পরিচিতি ফিরাই দিতে হবে। এর জন্য আপনাদের কাছে আমরা 4 বার বসেছি দিদি, আপনার সাথে 4 বার বসেছি, কিন্তু আপনি কোনো ব্যবস্থা করেন নাই। প্রথমে বললেন জনগণনা করিব, তাও করলেন। পাঠাবো বললেন, পাঠাইলেন না। আপনার কোথায় রেল অবরোধ একবার তুলে নিলাম, তাও যখন পাঠাইলেন না, এই রাজনৈতিক সিদ্ধান্তটা আমরা নিতে বাধ্য হচ্ছি। নো ভোট টু তৃণমূল। বাধ্য কে করালো? গত নির্বাচনগুলোয় আমরা তো আপনাকে পরপর সমর্থন করেছি। পঞ্চায়েতে আমরা এই এলাকায় বিজেপির গতির রোধ করার জন্য আমরা নির্দল প্রার্থী দিয়েছি, 528টা মেম্বার তৈরি করেছি। নচেত আপনার পুরুলিয়া জেলা পরিষদ হাতছাড়া হইতো, ঝাড়গ্রাম জেলা পরিষদ হাতছাড়া হইতো। সহযোগিতা কে করেছিল আপনাকে? জানে আপনার ওই নাবালক ভাইপো? কুদমাই কুর্মীরাকে আপনারা এইভাবে করছেন। কত নির্যাতন হয়েছে জানেন? বাঁধওয়ানে আমার বোন মনিকাকে ধর্ষণ করে, আমফানে 3 দিন যখন অন্ধকার ছিল, ধর্ষণ করে পাহাড়ের জঙ্গলে তুপে রাখার চেষ্টা করেছিল। পোস্টমর্টমের নামে বাপ মাকে অগ্রাহ্য করে সেই মেয়েকে দাহন করা হচ্ছে। প্রমাণ লোপাটের চেষ্টা দীর্ঘদিন ধরে হয়ে আসছে। আমরা আন্দোলন করেছি, লড়াই করেছি সেখানে, কিন্তু তারা আজকাল বুক ফুলায়, বুক ঠুকে ঘুরে বলছে যে যত কুর্মীর বড় বিরোধী তাদেরকে আপনি নির্বাচনে টিকিট দিচ্ছেন, তাতেও আমরা কেউ কিছু বলি নাই, মনে করিনি। আজ আমরা বিজেপির শরণাপন্ন হইতে আপনার 8 লাগিয়ে গেল, কিন্তু প্রথম আপনি শরণাপন্ন হয়েছিলেন বিজেপি, তখন কোথায় ছিল আপনার নীতি আদর্শ? কোথায় ছিল? আপনি নতুন দল তৈরি করে প্রথমেই বিজেপির সাথে নির্বাচনে লড়িছেন, প্রথমেই লোকসভায় লড়িছেন, 9টা এমপি তৈরি করেছেন, বিধানসভায় লড়িছেন। তারপরে আপনি 1 বছর তো একাই লড়িলেন, তারপরে আবার কংগ্রেসের সাথে জোট করে লড়িলেন। তো ভাবিলেন না আমরা আমাদের কুর্মীদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে আমরা বিজেপিকে কিছুদিনের জন্য সমর্থন জানাচ্ছি? অন্যায়টা কোথায় আছে আমাদের? বিজেপিকে আমরা সমর্থন জানাচ্ছি, সমর্থন প্রত্যাহার করে নেব যদি আমাদের সঠিক জায়গায়, সঠিক বিষয়টা সঠিক সময়ে সঠিক জায়গায় না উত্থাপন করতে পারে, আমরা সমর্থন তুলে নেব। 1 মিনিট আমাদের সমর্থন লাগবে না। আমরা কারো কৃতদাস লই। স্বতন্ত্র স্বাধীনভাবে একটা আমাদের সংগঠন, সেই সংগঠন কাজ করে যাচ্ছে। আমি আজ দেখছি কিছু কুর্মী আছে, তারাকে নির্লজ্জ বলিব না বেহায়া বলিব জানি নেই, তারা চটি চাটতে তারা এমনভাবে নিজেরাকে তৈরি করে নিয়েছে, ছাল চামড়াগুলো এমন পুরো করে নিয়েছে, তারা আমাকে আক্রমণ করতে আসছে। কারো ডিপিএ তৃণমূলের ফ্ল্যাগ ফেস্টুন, তো কারো মমতা ব্যানার্জির ছবি। তারা আমাকে বলছে সিদ্ধান্ত ঠিক হয় নাই, বিজেপির দালালি করছে, অমুক করছে, টুসুক করছে। আরে ভাই, মমতা ব্যানার্জির দালালি এতদিন করেছি, কেন করিনি? সমাজের স্বার্থে করেছি। আমি তো বলছি রাজনৈতিকভাবে আমার কেউ শত্রু লয়, কেউ মিত্র লয়। আমি অন্য প্ল্যাটফর্মের লোক। 2004 সাল থেকে আমি বলছি, আজও বলছি, আমার বয়স 46+। কেউ বলছে 45 বছর বয়সে 22 বছর ধরে আন্দোলন করছে, প্রশ্ন চিহ্ন দিয়ে দিচ্ছে। তাকে কত সুন্দর 100% দিয়ে দিচ্ছে একজন, আরো আমাদের বন্ধুই বটে, কিন্তু শত্রুও বটে। দারুণ ভাই, আমাকে যারা চিনে, আমাকে যারা জানে, 22 বছর এই লড়াইয়ে আছি, টন কেউ হিলাইতে পারে না, আর পারিবে নাই। আজ পর্যন্ত কেউ পারে না। আজও যাচ্ছে, এই বেরিয়াবো জিওদার গ্রাম, এখন একটু পরে বেরিয়াবো।
জিওদারি গ্রামে আমরা আজকে মিটিং করব। আমাদের আদিবাসী কুর্মী সমাজের কর্মকর্তাদের নিয়ে আমরা বসব, কিভাবে আমরা নির্বাচনে অংশগ্রহণ করব, কিভাবে সারা পশ্চিমবঙ্গেই বসবো। তার মধ্যে আজকে আরো এখানে যাচ্ছে 5 তারিখে রানীবাঁধে সভা করব রানীবাঁধে, মহা মিছিল ডাক দিয়েছি রানীবাঁধে। সেখানে আমাদের অর্থনৈতিক অবস্থা খারাপ বলে আমরা একটা ওইখানে রঘুনাথ মাহাতোর আমরা স্ট্যাচু করার জন্য দীর্ঘদিন ধরে সেখানে আমাদের একটা ভূত পিঁড়া তৈরি করা আছে, সেইটাকে মুলচাই গেছিল, সেটাকে রং টং করার আমরা ব্যবস্থা করব। সেই উদ্দেশ্যে তার যে মরণ দিন সেখানে আমরা কুর্মীদের সভা সমিতি করব। কুর্মীর আমরা বিজেপির ঝান্ডা নিয়ে করছি না দাদা, আমরা হলুদ ঝান্ডা যেটা দীর্ঘদিন ধরে আছে। কেউ ভোট নাও দিতে পারে, আমাদের কোথায় ভোট দিতে হবে বিজেপিকে বা তৃণমূলকে বা সিপিএমকে বা অন্যান্যকে একবারও বলবো না। আমরা কি বলছি না, বিজেপি বলেছে করে দিব, যেমন তৃণমূল বলেছিল করে দিব, করে দেয়নি, আশাহত হয়েছি। বিজেপি বলছে করে দেব, তো আমার মানুষের কাছে আবেদন জানাবো, কেউ ভোট আমাদের কোথায় দিতে পারে, কেউ না দিতে পারে। এতে ওই এখনো যারা ভোটের দরকার নাই বলার পরেও কেউ আরো বলছে দিলীপ ঘোষ তো বলেছিল কাপড় খুলে নেব। কাদের বলেছিল যে কুর্মী নেতৃত্বদের, ওদের কেন কি চাল ডাল দিয়ে সহযোগিতা করেছিল, গাড়ি ভাড়া দিয়েছিল। যখন আমরা প্রশ্ন করি কাকে দিয়েছেন দাদা, বলছে আমার এখানে যারা লোকাল বিজেপির নেতৃত্ব আছে। তাইলে বিজেপির নেতৃত্বকে ও দিয়েছিল, তাদের কাপড় খুলে নেব বলেছিল। তো আমরা একদম সরাসরি গেছিলাম তার অফিসে, সেই অফিসে আমরা লড়াই সংগ্রাম করে কৈফিয়ত চাওয়ার চেষ্টা করেছিলাম। বলছে বিজেপির লোক অশিক্ষিত, এইরকম লোক বিজেপি দল করে। এইরকম লোক নাকি বিজেপি দল করে। ডক্টর সুকান্ত মজুমদার, তার ডক্টরটা কিন্তু ডক্টরেই পিসির মতো পুঁছে দিতে হবে না, এই ডক্টরটা সেই ভদ্র লোক, তিনি ক্ষমা চাইছিলেন দিলীপ ঘোষের হয়ে। আমরা আক্রমণ করেছি, তারপরে আমরা লক্ষ লক্ষ মানুষের সভাও ঝাড়গ্রামে করেছি প্রতিবাদে, কোনোটাই বাদ দিইনি। আমরা ঘরে বসে থাকার লোক লই, কোনো রাজনৈতিক দলের দালালি করার লোক লই, আমরা একজনের এই দালাল, সেটা হচ্ছে কুর্মী জনজাতির। এই কুর্মী জনজাতির মানুষকে, কাঙ্ক্ষিত লোককে পৌঁছে দেওয়ার জন্য আমরা সমস্ত কিছু করতে পারি, সমস্ত কিছু ত্যাগ করতে পারি। এইটা মাথায় রাখবেন আপনারা। শুধু শুধু আমাদেরকে আক্রমণ করছেন, আক্রমণ করুন, আমার কোনো আপত্তি নাই। কারণ আপনার মতো আমি তাবেদারি করতে পারবো না, আপনার মতো ওই পিছনে একটা রাজনৈতিক দলের প্রচার সাঁটে নিয়ে আর গাল দিতে পারবো না। আমি সরাসরি বলছি বিজেপিকে সমর্থন করিব, এই নির্বাচনে সমর্থন করিব, সরাসরি বলছি। অসুবিধে কোথায়? আপনি বলেন না আপনার তৃণমূল দলকে সমর্থন করতে, আপনি তো পাঠাচ্ছেন, আপনার প্রচার প্রসারের ভঙ্গিমায় আমরা তো সেটা দেখতে পাচ্ছি। তাহলে আমাকে আক্রমণ করার কি আছে? আমি তো আদিবাসী কুর্মী সমাজ বলছে এরা তো সমাজকে বিপথে পরিচালনা করতে। আরে ভাই, আপনি করুন না সঠিক পথে, মাঠ তো ফাঁকা আছে, আপনাকে কে বারণ করছে? আপনার কথা কেউ শুনছে না, দুঃখ হচ্ছে, রাগ হচ্ছে আপনাদের, হিংসা হচ্ছে। এই জায়গাটা তৈরি করতে 22 বছর সময় লেগেছে। আমাকে যারা জানে, চিনে, তারা ভালো করে জানে এই 22 বছরে এই আদিবাসী কুর্মী সমাজের আন্দোলনে সঞ্জয় মাহাতোর কি অবদান আছে, তারা ভালো করে জানে। নিজের ঘর সংসার কাজ কর্ম বিসর্জন দিয়ে নিজের জীবন ঝুঁকি কাটতে বলি যে ও রক্ত গঙ্গা বহাই দেবো, সেটাও আমি অগ্রাহ্য করেছিলাম। চারদিকে রব উঠে গেছিল যে ইয়াকে মারি দিবে। আরে ভাই, মারিয়ে যদি আমার মৃত্যুর বিনিময়েও যদি কুর্মী এসটি হয়, আমি সেটাও রাজি আছি। 1টা 2টা 3টা রাত ঘর আসি। যারা আমাকে জানে, বাঁকুড়া জেলায় এমন কোনো গ্রাম নাই যে গ্রামে আমি সেই কবিরাজি করতে যাই নাই।
ছোট হ্যান্ড মাইক নিয়ে প্রত্যেক পাড়ায় আমি গেছি। আজকে মনে হচ্ছে কুর্মীর বিজেপি সমর্থন করছে, আজকে আপনাদের দরদ উঠছে আপনার ব্যক্তিগত স্বার্থে আঘাত দিচ্ছি বলে। আপনাদের মানুষের কাছে জবাবদিহি আপনাদেরকে করতে হবে যে কুর্মীরা যেদিন এই সিদ্ধান্তে আসল সেদিনও কেন আপনারা তৃণমূলের ডিপি করছেন, তৃণমূলের প্রচার প্রসার করছেন, সেদিন আপনি প্রশ্নের মুখে পড়বেন। পরবর্তী প্রজন্ম আপনার লাতি প্রশ্ন করবে যে আমার দাদু সেদিন বেমানি করেছে, গদ্দারি করেছে। কুর্মী এসটি যেদিন হওয়ার কথা সেদিনেই হইতো, কারণ এই গদ্দারগুলোর জন্য হয় নাই, সেটা আপনিই প্রশ্নের মুখে পড়বেন। আমরা আমাদের কাজ আমরা করে যাচ্ছি, আমরা মনে করছি যে এই পথে এসটি হবে, তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। আপনি যেটা মনে করছেন করুন, দম আছে আপনার। অভিষেক ব্যানার্জি এসে করে সবাই বলতে পারল যে আমরা কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দিচ্ছি, আমরা তো বিজেপিকে সমর্থন করছি, ঠিক আছে, কিন্তু আপনার তো লোকগুলা ওই কমেন্ট জাস্টিফিকেশন পাঠাই দিচ্ছি বললেই আপনার লোকগুলা তো প্রচার করতে পারতো গায়ে গায়ে, যে দেখো আমার দলের সর্বোচ্চ কর্তা মালিক বলে দিয়েছে করে দিবে। কই আপনার তো দম হইল নাই, আপনার তো মুখে সাহস হইল নাই এই কথাগুলো কুর্মী এলাকায় মঞ্চে আসে বলার। কি বললেন? দেখো কুর্মী ভাষাকে অষ্টম তফসিলের ভুক্তর জন্য আবেদন করেছে, মুখ্য সচিব লিখে পাঠাইছে। এটা দেখাইতে পারলেন? আপনি তো দেখাইতে পারলেন না। কেন্দ্রীয় সরকার চিঠি দিয়েছে যে এই কমেন্ট জাস্টিফিকেশন খুঁজে, সেটা আমি পাঠাই নাই। এই দুর্বলতায় অজিত মাহাতো দিল্লি গেছে। এটা তো আপনার বলার দম হইল না, সাহস হইল নেই। কথা দিয়ে কথা রাখার অন ক্যামেরা, আপনার অন ক্যামেরার বিরাট সকলয় অন ক্যামেরা বলছি কুর্মীরা ভোট দেয়নি, অন ক্যামেরা বলছি সৎ সাহস থাকলে বলুক। আপনি অনেকবার বলেছেন কি আমাদের খাঁ সৌমিত্র খাঁ হারিয়ে গেলে রাজনীতি ছাড়ি দেব, ছাড়েন নাই আপনি। এই জিতলে রাজনীতি ছাড়ি দেব, ছাড়েন নাই আপনি। আপনি অনেক কথা দেন, কথা রাখতে পারেন না, ওসব বাচ্চা ছায়ের মতো বলিয়ে আর উপহাসের পাত্র দয়া করে হবেন না। এমনিতেই লোক অনেক হাসাহাসি করে আপনাকে নিয়ে। আপনি এখন সদ্য একটু ভালো বলতে পারছেন, দেখিলাম অভিজ্ঞতা আপনার ধীরে ধীরে বাড়ছে রাজনীতিতে। আপনি কি বলছেন? দিল্লি যাইয়ে এই আদিবাসী মহিলাকেও ছাড়িল না, হেঁচড়ায় নিয়ে চলে গেল। তো আপনার পুলিশ জিওদারু গ্রামে কুর্মী মেয়েটাকে কেমন ভাবে হেঁচড়ায় নিয়ে আসিল, ওগুলো কুর্মীরা দেখে নাই। আপনি আন্দোলন করতে গেছিলেন কিছু 100 দিনের কাজের টাকা কেনে বকেয়া রেখেছে, তো আপনি ওটা তো খুঁজছে যে টাকা দিবে, সে তো হিসাব খুঁজবে। কে দাদা হিসাবটা ফেলে দেন, টাকা নিয়ে এলেন। আবাসের হিসাব ফেলে দেন, টাকা নিয়ে এলেন। জলজীবন মিশনের হিসাব ফেলে দেন, আপনার শেয়ার যতটা বটে ওই প্রকল্পে ততটা শেয়ার আপনি দেন। আয়ুষ্মান ভারতকে আপনি পশ্চিমবঙ্গে ঢুকতে দেন নাই, তার জায়গায় আপনি কি করেছেন? স্বাস্থ্য সাথী। তো স্বাস্থ্য সাথী ভ্যালুডে চিকিৎসা হয়, কার্ডটা এলাও হয়? আমার অনেক মানুষ জমি জায়গা ভিটা মাটি বাটি বিকে দক্ষিণ ভারতে যাচ্ছে ট্রিটমেন্ট করতে। পশ্চিমবঙ্গে ট্রিটমেন্টের যে হাল করে রেখেছেন, এখন তো আমার গাঁ থেকে সব ভুবনেশ্বর যাচ্ছে, আমার গ্রাম থেকেও ভুবনেশ্বর যাচ্ছে, দক্ষিণ ভারত যাচ্ছে। তাহলে আয়ুষ্মানটা নিয়ে যদি আমার পশ্চিমবঙ্গের লোক একটু ফ্রি ট্রিটমেন্ট পাইতো, কি আপনার আটটা লাগিত? মানে আপনি এরাকে ট্রিটমেন্ট না দিয়েও মারবেন, আর বাইরে চিকিৎসাও করাইতে যেতে দিবেন নাই, আর আপনার পরিষেবা নাই। মানে কি আর ঝাড়ফুঁকে যেতে বলছেন আমাদেরকে? আর আপনার বেলায় আপনার ছেলে মেয়ে, ভাইপো ভাইজি ভাতিজা, তাদের ট্রিটমেন্ট বিদেশে করে চলে আসছেন। বারে দুনিয়া, কি করেন আপনি ব্যক্তিগত কর্মজীবনে? কি করতেন? কিছু করেন নাই, রাজনীতি করেন। রাজনীতি তো ইনকাম করেছেন, তার জন্য বিদেশে যেতে পারছেন। ছিল তো একটা রঙের দোকান, তার থেকে আজ কত হাজার কোটি টাকার আপনি মালিক। নীল সাদার গল্প আমি জানি না।
সবুজ কি সাইকেল সাইকেল 9-এ উঠলে সাইকেল দেন, তার গল্প জানেন? একটা সাইকেল, একটা লোককে জিজ্ঞাসা করুন, একটা ছেলে মেয়ের সেই সাইকেলটা নিয়ে আসে 500 টাকা না খরচ করলে চলে নাই, জানেন আপনি? ঠেলা যায় না সাইকেল দিয়া, 500 টাকা আছে। এই ভল্টু বাদে, এই পাম্প নাই, ভলপিন নাই, স্পোক ঢিলিয়া, এটা টেন্ডার কে নিয়েছে আমরা জানি না। আপনার নিকট আত্মীয় কত টাকা বাইপাসে চুরি করে লুট করে নিয়ে চলে যাচ্ছে এই সাইকেল দেওয়ার নামে, আমরা জানি না। এই স্কিমগুলো কিসের জন্য? চুরি করার জন্য স্কিমগুলো। আপনার নিকট আত্মীয় যাতে চুরি করতে পারে তার জন্য আপনি এই স্কিমগুলোয় মদত দিচ্ছেন। আজ সাইকেল দোকানগুলো সব উঠে গেছে। একটা সাইকেল ব্লক অফিস থেকে ভাড়া করে নিয়ে আসতে হয় পিক আপ ভ্যানে, তাদের 100 টাকা করে প্রত্যেকটা ছেলে মেয়েরা 100, 200, 300 করে ভাড়া নিয়ে পিক আপ ভ্যানে করে ওই সাইকেলগুলো নিয়ে আসে সাইকেল দোকানে দেয় 500 টাকা দিয়ে খরচ করে, তবে ওই সাইকেল চালানোর উপযোগী হয়। জানি না আমরা, মানুষ প্রতিবাদ করে নাই ভাবছেন, ভয়ে প্রতিবাদ করে নাই, ভয়ে পাছে এই সরকার যদি চালটা বন্ধ করে দেয়। মমতা ব্যানার্জির মিটিংয়ে যারা যায় নাই এই রায়পুরে, তাদের স্টোরে আলু জমা হচ্ছে না, আমরা জানি না গল্পগুলা। তাদের আলু জমা হচ্ছে না, যারা গেছে তাদের আলু জমা হচ্ছে স্টোরে। সব গল্প আমরা জানি দাদা, এখনো বলি নাই, অনেক বলতে বাকি আছে। আমাদের এই কুর্মীরাকে আর খেপাবেন নাই, আমাদেরকে দয়া করে চুপচাপ থাকতে দেন। আপনার ভোট রাজনীতি করার আপনার যেমন অধিকার আছে, আমারও গণতান্ত্রিক দেশে অধিকার আছে। আমি সমাজ আন্দোলন করি মানে এই লয় যে আমার রাজনীতি করার অধিকার নাই, সব আছে আমারও সব আছে গণতান্ত্রিক দেশে। আর আমি অনেক আগেই সে বয়সটা পার করেছি, 47 হইতে চলেছে। ওই নিয়ে আর আমি খুব একটা ইয়ার মধ্যে নাই, কিন্তু আমি আজ 22 বছর ধরে যে রাস্তায় আছি, আমার লক্ষ্য একটাই, নির্দিষ্ট লক্ষ্য। আমি মানুষকে, হাজার হাজার মানুষকে পথে নামাইছি, লড়াই সংগ্রামে নামাইছি, একটা মতাদর্শকে ভিত্তি করে, একটা আশা আকাঙ্ক্ষা মানুষের কাছে তুলে ধরিয়ে মানুষ গ্রহণ করেছে। তার জন্য আমি কুর্মী জনগণের কাছে কৃতজ্ঞ, ঋণী। আপনারা আর 1-2টা বছর আমাকে ভরসা করুন, বিশ্বাস করুন। আদিবাসী কুর্মী সমাজ অজিত প্রসাদ মাহাতোর নেতৃত্বে সঠিক পথে, সঠিক দিশায় আছে। তার জন্য তৃণমূল দল তার প্রচার করতে আসেও একটাও বিজেপিকে আক্রমণ করতে হচ্ছে না, আক্রমণ করতে হচ্ছে আদিবাসী কুর্মী সমাজকে, অজিত প্রসাদ মাহাতোকে। মানে বুঝতেই পারছেন, সঠিক রাস্তায়, সঠিক দিশায় আন্দোলন আছে। আমরা সমর্থন করেছি মাত্র কি মিনিমাম প্রোগ্রামের ভিত্তিতে, অর্থাৎ কুর্মীকে এসটি করা বা কুড়িমালি ভাষাকে 8ম তফসিলভুক্ত করার মান্যতা দিব বলেছে, তার জন্য আমরা সমর্থন করেছি। যেদিন দেখব যে আমরা মান্যতা পাচ্ছি না, সমর্থন তুলে নিতে আমাদের 2 মিনিট লাগবে না। মমতা ব্যানার্জি যেমন বিজেপির সাথে গাঁটছড়া বাঁধিয়েছিল, ছাড়ি দিল, পরে কংগ্রেসের সাথে গাঁটছড়া বাঁধিয়েছিল, ছাড়ি দিল। এগুলা হচ্ছে রাজনীতির একটা প্রেক্ষাপট, এরকম হইতে থাকিবে, যাইতে থাকিবে, আসতে থাকিবে। এই নিয়ে কেউ ভাবিত হবেন নাই। যদি মনে করেন যে রাস্তাটা সঠিক বটে, দিশাটা সঠিক বটে, তবেই আমাদের সাথে হাঁটুন, একই পথে আসুন, আন্দোলন করুন। আর যারা আমাকে গালিগালাজ করছেন তাদেরকে অনুরোধ করব, আপনার দলের কাছে, আপনি রাজনীতি তো করতে জানেন না, এটা বুঝাই যাচ্ছে। নচেত অভিষেক বাবুকে বলছেন যে এখানে বলুন দাদা যে আমরা 1 মাসের মধ্যে কমেন্ট জাস্টিফিকেশন কুর্মীর পাঠাই দিচ্ছি, আপনারা ভোট দেন। ওই বলা করাইতে পারলেন না, তাইলে তো পাড়ায় আপনাদেরকে যাইতে হইতো না। ওই বার্তাটা আমরা প্রচার করতাম, আমাদের সোশ্যাল মিডিয়াতে অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ বলি আমরা করে দিতাম, আপনাকে ভোটে প্রচারও আসতে হইতো না। সেটা আপনি করতে পারলেন নাই, অথচ আক্রমণ করে যাচ্ছেন। যাই হোক, বেরিয়াইতে হবে, রেডি হইতে হবে। পুরুলিয়া দিকে যাব, মিটিং মিছিল তো জানেন, জীবনে আমার ওই মিটিং মিছিল করে সমাজের জন্য সব সময় আছি, থাকব। তাতে কোথায় কি হবে না হবে ওগুলো পরে ভাবব। জোহার, গড়, নমস্কার, ধন্যবাদ। দেখা হচ্ছে কিছুক্ষণ পরেই, সঠিক জায়গার থেকে সঠিক বক্তব্য তুলে ধরব। জোহার।